এবং আমরা কিছু এক্সাম্পলও দেখে নেব। প্রথমেই আমি চলে আসি যে হোয়াট ইজ অ্যালগি। না, অ্যালগি টার্মটা এসেছে ল্যাটিন থেকে, যেটার মানে হচ্ছে সিউইডস। আর অ্যালগি নিয়ে যে স্টাডিটাকে সেটাকে আমরা বলি ফাইকোলজি। ফাইকোস কথার মানেই হলো সিউডস, মানে সামুদ্রিক আগাছা। সো অ্যালগিটা একটা সিঙ্গেল সেল অর্গানিজম, এবং এটা থ্যালাস লাইক স্ট্রাকচার। দ্যাটস মিন এটা এর যে বডিটা, স্টেম, রুট, লিভস, সে ডিভাইডেড নয়, এবং এটা ক্লোরোফিল কন্টেনিং। সো এটা ফটোসিনথেসিস করতে সক্ষম, এবং এটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক বোথ হয়ে থাকে, এবং এটা যেহেতু ফটোসিনথেসিস করে সেই কারণে এটা অটোট্রপিক। এবং এটা মানে অলমোস্ট অ্যালগি আর অ্যাকোয়াটিক হয়ে থাকে, অ্যাকোয়াটিক হ্যাবিটেট হয়ে থাকে। তো আমরা এরপরে জানবো যে আমরা কেন অ্যালগিটা কে ব্যবহার করে থাকবো। কারণ অ্যালগিটা মানে প্রচুর ফাস্টলি গ্রো করে, এবং এটা যেহেতু ফটোসিনথেসিস করে সেহেতু এটা O2 কে, CO2 কে কনজিউম করে, যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে খুবই ভালো। এবং এটা থ্রাইভ করে ওয়েস্ট ওয়াটার অ্যান্ড সল্ট ওয়াটারে, এবং ডাজ নট কমপ্লিট উইথ ফুড প্রোডাকশন। অ্যালগি ক্যান yield 19,000 to 57,000 লিটার পার একর। এরপরে আমরা দেখে নেব যে ইকোনমিক ইম্পর্টেন্স অফ অ্যালগি। না, প্রথমেই আমরা চলে আসি প্রাইমারি প্রডিউসার্সে। না, যেহেতু অ্যালগিটা অ্যাকোয়াটিক এরিয়াতে প্রডিউস হয়, তো অ্যাকোয়াটিক এরিয়ার মেইন অক্সিজেন সাপ্লায়ার হলো এই অ্যালগি, যার ফলে যেটা মানে ওয়াটার পলিউশনটাকে অনেকটাই ডিক্রিজ করে এবং অক্সিজেন রিলিজ করে। এবং মেন যে ফটোসিনথেসিস হয়ে থাকে এই প্ল্যান্ট সিস্টেমে, তার মধ্যে 10% এই অ্যালগিও ক্যারি করে থাকে, যেটা আমাদের এনভায়রনমেন্টের পক্ষে খুবই ভালো। এবং অ্যালগি এজ এ ফুড যদি আমরা দেখে থাকি, তো এই ফুড সিস্টেমে অ্যালগি অনেক তার বিশেষ ভূমিকা আছে। আমরা অনেক আগে থেকেই অ্যালগিকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। বিশেষ করে জাপানে এই অ্যালগির চাষ এবং এই অ্যালগিটাকে খাদ্য হিসেবে গ্রহণ করার পরিমাণটা প্রায় 8 গুণেরও বেশি। আমরা ক্লোরেল্লা, কন্ড্রাস, কোডিয়াম, পরফাইরা, উলভা এগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আমরা যদি ক্লোরেল্লার দিকে দেখি, তাহলে কোরেল্লাতে 30% প্রোটিন থাকে, 30% কার্বোহাইড্রেট থাকে, 15% লিপিড থাকে, এবং এটার পুষ্টিগুণটা আমরা সয়াবিনের পুষ্টিগুণের সঙ্গে তুলনা করে থাকি। আর এটাতে ভিটামিন বি এর পরিমাণটা আমরা মানে লেবুর রসের সঙ্গে পুরো ভিটামিন বি এর পরিমাণটা একদমই সমান থাকে, এবং এটা আমাদের হজমের ক্ষেত্রে মানে ডাইজেস্টিং সিস্টেমে খুবই সাহায্য করে। আমরা যদি কন্ট্রাস্ট দেখে থাকি, তাহলে কন্ট্রাস্ট যে শৈবালটা, এটা থেকে একটা জনপ্রিয় খাবার ব্ল্যাক ম্যানজেস তৈরি হয়। মানে এটাকে এই অ্যালগিটাকে দুধ এবং ভ্যানিলার সঙ্গে রান্না করে এই ব্ল্যাক ম্যানজেস, এটা খুবই জনপ্রিয় একটি খাবার তৈরি হয়, এবং এটা থেকে জিলেটিন পাওয়া যায়, যেটা কার্বোহাইড্রেট পুডিং তৈরিতে খুবই মানে ব্যবহৃত হয়। এছাড়া আমরা কোরিয়াম এবং উলভাকে জাপানে স্যালাড হিসেবে অনেকে খেয়ে থাকেন। পরফাইরা একটা রোডভাসী মেম্বার। এটাতে 40 to 45% কার্বোহাইড্রেট থাকে, 30 to 35% প্রোটিন থাকে, ভিটামিন বি থাকে, সি থাকে, যেটা দিয়ে জাপানের লাভের, চীনের টিসাটাই, তারপরে ব্রিটেনের লোক্স প্রভৃতি খুব জনপ্রিয় খাবার তৈরি হয়ে থাকে। আমরা ল্যামিনারিয়াও দেখতে পারি, এটাতেও 57% কার্বোহাইড্রেট থাকে। এটা থেকে কম্বু নামে একটা জনপ্রিয় খাবার তৈরি হয়। এছাড়া আমরা যদি তাকাই নস্টকের দিকে, নস্টক থেকে আমরা মানে এটা আমাদের খুব পরিচিত, নস্টক থেকে আমরা স্যুপ তৈরি করি, চীনেতে স্যুপ তৈরি করে এটা দিয়ে। এছাড়া স্পাইরোগিয়া এবং ওইডোগোনিয়াম, যেটা দক্ষিণ ভারতে সবুজ লাভের নামে একটা খাবার তৈরি হয় এটা দিয়ে। এরপরে যদি আমরা দেখি অ্যালগি এজ এ সোর্স অফ আয়োডিন, তো আয়োডিন মানে অ্যালগিতে প্রচুর পরিমাণে থাকে, যেটা আমরা বিভিন্ন মানে গবাদি পশুর খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এর মধ্যে জনপ্রিয় হলো প্লেভেন্টিয়া। এটা এক ধরনের সামুদ্রিক অ্যালগি, মানে শৈবাল। তো যেটা যেটা গুঁড়ো করে যদি আমরা খাবারে মিশিয়ে যদি গরুকে খাওয়াই, তাহলে গরুর দুধের পরিমাণও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, যেহেতু এটা আয়োডিনের সঙ্গে সঙ্গে এখানে ক্যারোটিনও থাকে। তো সেই হিসেবে
আমরা যদি এটাকে মানে পোলট্রি মুরগি কে যদি আমরা খাদ্য হিসাবে দিয়ে থাকি, তো পোলট্রি মুরগির যে কুসুমের পরিমাণটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তো এরপরে হলো অ্যাজ অ্যান্টিবায়োটিক অ্যান্ড মেডিসিন। তো আমরা দেখে থাকি যে ক্লোরোলিন, যেটা অ্যান্টিবায়োটিকটা এসেছে ক্লোরেল্লা থেকে, যেটা এই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া মানে কে নিয়ন্ত্রণে খুব পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমরা অ্যাসকোফাইলাম দেখে থাকি, অ্যাসকোফাইলাম এসবি, যেটা আমরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ উভয় প্রকার ব্যাকটেরিয়াকে কন্ট্রোল করতে সাহায্য করে। কোডিয়াম, ক্লোরোলিন প্রভৃতি ইলিয়ামের যে কৃমি হয়, সেই কৃমি মুক্ত করতে সাহায্য করে, বিভিন্ন ভাবে আমাদেরকে সাহায্য করে থাকে। এছাড়া আমরা এই যে স্পাইরুলিনা, যেটা আমরা পড়বো পরে, ডিসকাস করব, যেটা ব্লুগিন অ্যালগি, সেটাতে বর্তমানে ভারতবর্ষেই সেন্ট্রাল ফুড টেকনোলজি রিসার্চ ইনস্টিটিউটে এই স্পাইরুলিনা নিয়ে গবেষণা হচ্ছে, এবং সেটা নিয়ে বিভিন্ন রকমের ট্যাবলেট বাজারে আনা কাজ চলছে এখনো পর্যন্ত। এরপরে আমরা দেখব অ্যালগিন সুয়েজ ডিসপোজাল। তো বিভিন্ন যে কলকারখানা, তারপরে ঘরের মানে গৃহস্থলীর যে আবর্জনা, সেই সমস্ত কিছুতে সালফার, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি থাকে, যেগুলো একটা অক্সিজেন লেস একটা এনভায়রনমেন্টের সৃষ্টি করে। আমরা জানি যে অক্সিজেন লেস এনভায়রনমেন্ট থেকে আমরা বিভিন্ন মানে একটা ব্যাড স্মেলের সৃষ্টি হয়, যেটা আমাদের খুবই অস্বস্তিকর একটা পরিবেশ দেয়। তো আমাদের সবারই কাম্য যেন অক্সিজেন থাকবে, অক্সিজেন যুক্ত একটা পরিবেশ, মানে অক্সিজেন নিয়ে একটা পরিবেশের যেটার ফলে মানে অক্সিজেন যখন থাকবে, তখন বিভিন্ন আবর্জনাগুলো জৈব সারে পরিণত হবে, এর ফলে দুর্গন্ধটা আর ছাড়বে না। তো এখানে ক্ল্যামাইডোমোনাস, ক্লোরেল্লা, এই সমস্ত অ্যালগিগুলো মানে এদের ব্যবহার যদি আমরা করে থাকি, তাহলে এখান থেকে আমরা বিভিন্ন নাইট্রোজেন এবং অ্যামোনিয়া পেয়ে থাকি, যেটা আমাদের এই অক্সিজেন যুক্ত পরিবেশের সৃষ্টি করবে। এইভাবে আমরা সুইচ ডিসপোজাল করে থাকতে পারি। তারপরে হলো অ্যালগি অ্যাজ ফার্টিলাইজার। না, অ্যালগি অ্যাজ ফার্টিলাইজার এখানে প্রেজেন্ট থাকে, মানে ডিউ টু প্রেজেন্ট অফ ফসফরাস, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং সাম ট্র্যাক্ট এলিমেন্ট, যেগুলো যে সিউইডস গুলো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার হয়ে থাকে। কারা কারা আমরা কারা ওয়ান টাইপ অফ অ্যালগি, যেটা আমরা ইউজ করে থাকি ওভারকাম করতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ইন ফিল্ডস, এবং ফিউকাসটাকে আমরা সার হিসেবেও ব্যবহার করে থাকি। এরপরে আসছি অ্যালগি ইন ল্যান্ড রিক্লামেশন। তো রিক্লামেশন, তো আমরা এখানে অ্যালগিটাকে মানে অ্যালগিটা খুব ভালোভাবে কাজ করে বিল্ডিং এজেন্ট হিসেবে। তো অ্যালগিটা যে ক্ষারীয় মৃত্তিকা থাকে, সেই ক্ষারীয় মৃত্তিকায় পিএইচ এর যে লেভেলটাকে একটু হ্রাস করে, হ্রাস করার ফলে সেই সয়েলটা মানে সয়েলের জল ধারণ ক্ষমতাটা অনেকটা বৃদ্ধি পায়, যেটা আমাদের খুবই হেল্পফুল করে। এরপরে আমরা আসছি ইউজ অফ অ্যালগি অ্যাজ ডায়াটোমাইটস। তো ডায়াটোমাইটস ইজ এ ফসিলাইজ রিমেন্স অফ ডায়াটমস। ডায়াটমস হলো একটা সিঙ্গেল সেল অ্যাকোয়াটিক অ্যালগি হুইচ আর ইন দ্য ফর্ম অফ পেট্রিডিক্স, এবং এটা থেকে আমরা রোব আইসোলেশন, ওয়াল আইসোলেশন, তারপরে বিভিন্ন কসমেটিক্স, তারপরে বাথ প্রোডাক্টস পেয়ে থাকি। এরপরে হলো ইউজ অফ অ্যালগি অ্যাজ আগার আগার। তো আগার আগারটা হলো একটা জেলি লাইক সাবস্টেন্স, যেটা আমরা অ্যালগি থেকে পেয়ে থাকি। তো এটা দিয়ে বর্তমানে বিভিন্ন রকমের কুকিং হচ্ছে, ডিজার্টস হচ্ছে, এবং থিক স্যুপ এবং সস তৈরি করতেও এই আগার আগারটা ব্যবহার হয়ে থাকে। এবং বাই ইউজিং আগার, মাইক্রো অর্গানিজম ক্যান বি কালচার রোল ইন দ্য নাইট্রোজেন ফিক্সেশন। তো all organism cannot use to atmospheric nitrogen directly. তো some plugin algae able this, এবং এই প্লুগিন অ্যালগি গুলো মানে নাইট্রোজেনটাকে সিম্পল ফর্মে নিয়ে আসে, এবং সেখান থেকে নাইট্রাইটস এবং বিভিন্ন নাইট্রেটস তৈরি করে থাকে। এরপরে হলো সোর্স অফ মিনারেলস। আমরা প্রথমেই জেনেছি যে অ্যালগিতে আয়রন, জিঙ্ক, কপার, ম্যাঙ্গানিজ এবং বোরন প্রভৃতি মানে মিনারেলস এর প্রচুর পরিমাণে এটা থাকে এর মধ্যে, এবং এটা ইউজ হয়ে থাকে গ্লাস এবং সোপ প্রিপারেশনের ক্ষেত্রেও।
ইউজ অ্যাজ অ্যালজিন, এবং এই অ্যালগি থেকে আমরা অ্যালজিন নামে একটি মানে অ্যালজিন পেয়ে থাকি। তো এই অ্যালজিনটা একটা চটচটে একটা সাবস্টেন্স হয়ে থাকে, যেটা আমরা বর্তমানে মানে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস তৈরি করে থাকি যেটা থেকে, এবং আইসক্রিম শিল্পেতেও আমরা এটাকে ব্যবহার করে থাকি বিভিন্নভাবে। এরপরে আমরা দেখব যে হার্মফুল কি এফেক্টস আছে এই অ্যালগির। তো অ্যালগি খুব অ্যাবান্ডেন্টলি গ্রো করে থাকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, ডোমেস্টিক পারপাসে। তো সেই হিসেবে অ্যালগি এই ফিল্ট্রেট যে প্রসেসটা, সেই প্রসেসের উপর খুব ভাবে মানে প্রচুর পরিমাণে এফেক্ট ফেলে। এর ফলে একটা মানে অ্যালগি ডিকে এবং ডেড অ্যালগির ফলে সেখান থেকে একটা ব্যাড টেস্ট এবং ব্যাড স্মেলও ছাড়ে, যেটা আমাদের খুবই অস্বস্তিতে ফেলে। এবং এই সমস্ত অ্যালগিগুলো সাধারণত সায়ানোফাইটা এবং ক্লোরোফাইটার মধ্যে পড়ে থাকে। এরপরে আমরা দেখবো যে ওয়াটার ব্লুম বা অ্যালগাল ব্লুম, যেটা এটা র্যাপিডলি ইনক্রিজ অ্যান্ড অ্যাকুমুলেশন ইন দ্য পপুলেশন অফ দ্য অ্যালগি মেরিন ওয়াটার অ্যান্ড ফ্রেশ ওয়াটার সিস্টেমে। এবং এটা প্রায়ই রিকগনাইজ হয় ডিসকালারেশন অ্যান্ড ওয়াটার ফর দেয়ার পিগমেন্টে। এবং এটার ফলে this body deplete the oxygen contents of the water during night times। তো সেই কারণেই মানে এটা এখান থেকে একটা বাজে স্মেল ছাড়ে, এবং অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে অক্সিজেনের মানে শর্টেজ ঘটে, যার ফলে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে বিভিন্ন এনিম্যালস গুলো মারা যায়, যার ফলে সেখানে একটা খুব বাজে দুর্গন্ধ ছাড়ে এবং একটা বাজে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয় আমাদের জন্য। ওইখানেই বলেছে ডেট টু লিভিং অর্গানিজম। এই যে অ্যালগাল ব্লুমের কারণেই, এর ফলে কি হয় না, বিভিন্ন যে অ্যাকোয়াটিক যে এনিম্যালস থাকে সেইগুলো মানে মারা যায়, যার ফলে একটা বাজে পরিবেশের সৃষ্টি হয়। আমরা এখানে দেখব যে একটা মানে অ্যালগির একটা থিক লেয়ারের সৃষ্টি হয় ওই ওয়াটার সারফেসে। এর ফলে ফটোসিনথেসিসটা অকার হয় না, ডাজ নট অকার, যার ফলে অ্যাকোয়াটিক অ্যানিমালস গুলো মারা যায়, এবং সেখানে একটা বাজে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়। তারপরে আমরা দেখবো যে ডিজিজ ইন হিউম্যান বিংস, না দ্য কন্টিনেন্টেড ওয়াটার কজ স্টোমাক ডিসঅর্ডার ইন হিউম্যান বিংস। Similarly, some algae are responsible for respiratory disorder, skin disease, allergies. তারপরে আমরা দেখবো প্যারাসাইটিক অ্যাক্টিভিটিস, না some algae are parasites on the other plants and animals as well. Most of these belong to the rhodophyta আমরা গ্রুপে দেখবো যে কিছু এই প্যারাসাইটিক অ্যাক্টিভিটিস দেখা যায়। লার্জ স্কেল প্রোডাকশন অফ অ্যালগি, কাল্টিভেশন অফ ফটোসিনথেটিক মাইক্রোঅর্গানিজম রিকোয়ার্ড দিস ফলোইং। না আমরা যদি ফটোসিনথেটিক মাইক্রোঅর্গানিজম যদি কাল্টিভেট করি, তাহলে আমাদের যেটা দরকার যে সানলাইট হয়, সেটা সানলাইট হবে অথবা আর্টিফিশিয়াল লাইট সোর্স, এবং যেখানে অ্যাপ্রোপ্রিয়েট ইমার্সন স্পেকট্রাম ইন দ্য ফটোসিনথেটিক্যালি অ্যাক্টিভ রেডিয়েশন রিজিয়ন, রেঞ্জিংটা থাকবে 400 to 700 ন্যানোমিটার। এবং ইনঅর্গানিক কার্বন সোর্স সাচ as dissolved CO2 এবং মেজর এবং মাইনর নিউট্রিয়েন্টস। মেজর নিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা দেখবো যে নাইট্রোজেন, সালফার, ফসফরাস, এবং মাইক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে আমরা দেখবো ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার প্রভৃতি লাগবে। এবং আমাদের যেটা ফেভারেবল মানে ফেভারেবল পিএইচ, টেম্পারেচার, অক্সিজেন যেরকম দরকার সেই জিনিসগুলো লাগবে। এর ফলে আমরা যদি ওয়েস্ট ওয়াটার নিই এবং সেখানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে ইনঅর্গানিক ম্যাটার এবং অর্গানিক ম্যাটার থাকে, এটা আমরা যদি সেখান থেকে যদি আমরা মাইক্রো অ্যালগিগুলোর উপরে যদি লাইট ফেলি, তাহলে সেগুলো ফটোসিনথেসিস করবে, এবং তার ফলে যে O2 রিলিজ হবে, যার ফলে ব্যাকটেরিয়া সিনথেসাইজ হবে, এবং ব্যাকটেরিয়া থেকে পরে নাইট্রোজেন, ফসফরাস, CO2 রিলিজ হবে, যেটা আবার একটা সাইকেল, এরকম একটা কন্টিনিউয়াস সাইকেলের সৃষ্টি করবে। এবং এর ফলে আমরা মানে বায়োমাস এবং ক্লিন ওয়াটার কে সেপারেট করতে পারবো। এরপরে আমরা দেখবো যে স্পাইরুলিনা যেটা এটা প্রচুর ওয়ার্ল্ডে মোস্ট পপুলার একটা সাপ্লিমেন্ট, এবং
এর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্টস থাকে, যেটা আমাদের বর্তমান বডি এবং ব্রেনের পক্ষে খুবই উপযুক্ত। এবং এটা একটা সায়ানোব্যাকটেরিয়া, আমি আগেই বলেছি। মেনলি আমরা দেখতে পারি যে স্পাইরুলিনা ম্যাক্সিমা, স্পাইরুলিনা পোটেনসিস, এইগুলো বিশেষ করে উল্লেখযোগ্য। এই স্পাইরুলিনাকে বর্তমানে আমরা কালার অ্যাডিশন অফ গাম, ক্যান্ডি এবং আদার প্যাকেজিং ফুডে ব্যবহার করে থাকি। মেটাবলিজম, হার্ট হেলথ ইস্যু, ওয়েট লস, ডায়াবেটিস, হাই কোলেস্টেরলের ব্যবহার করে থাকি। এছাড়া স্ট্রেস, ডিপ্রেশন, ইমোশনাল ডিসঅর্ডার প্রভৃতি ক্ষেত্রে আমরা এই স্পারুলিনাকে ব্যবহার করে থাকি। এছাড়াও আমরা এই অ্যালগিকে আমরা মহাকাশ গবেষণা, বিশেষ করে ক্লোরেল্লা মহাকাশ গবেষণা এবং নিউক্লিয়ার সাবমেরিনে অক্সিজেন যোগান দেওয়ার জন্য ক্লোরেলা খুবই জনপ্রিয়। এবং আরো অন্যান্য অনেক সিস্টেমে আমরা অ্যালগিটাকে ব্যবহার করে থাকি। তো at last I really thankful to them who gave me golden opportunity. Thank you all. হ্যাঁ তুমি, তোমাকে ধন্যবাদ। তুমি খুবই ভালো বলেছো, তোমার স্লাইড গুলো খুব ভালো ছিল। তোমার টপিকটা কি ছিল বলো তো, নামটা, টাইটেল? Algae as a source in our daily life. আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স গোটাটাই। হ্যাঁ স্যার। হ্যাঁ বেশ। অ্যালগিকে তুমি বলে ওটা হচ্ছে ওদের সবারই ক্লোরোফিল থাকে, তাই তো? ফটোসিনথেসিস করে। এবার এমন কিছু অ্যালগিও আছে যাদের ক্লোরোফিল নেই, এটাও একটু জেনে রাখা দরকার, বুঝলে? পলিটোমা বলে একটা অ্যালগি আছে, অ্যালগাল জেনাস, যেখানে তুমি ক্লোরোফিল পাবে না। এবার যদি ক্লোরোফিলটা না থাকে তাহলে সেটা ফাঙ্গাস কেন বলা হবে না বলতে পারবে? ভাবো দেখি, মানে একটা অ্যালগি থেকে যদি তার ক্লোরোফিলটাকে তুলে দেওয়া হয়, যদি না থাকে, তাহলে কি সেটা ফাঙ্গাস হয়ে যাবে? না, মাথায় আসছে না। মানে শুধু ক্লোরোফিল থাকলেই অ্যাকচুয়ালি ফাঙ্গাস হয় না, ক্লোরোফিল না থাকলেই। ফাঙ্গাস হতে গেলে আরো কতগুলো বৈশিষ্ট্য লাগে, যেমন তাদের এমনিতে একটা ফাঙ্গাসের যে সেল ওয়াল, তার কম্পোজিশন আর অ্যালগির যে সেল ওয়াল, তার কম্পোজিশন দুটো এক নয়, তাই তো? নিশ্চয়ই পড়েছ। শৈবালের ক্ষেত্রে সাধারণত তাদের সেল ওয়ালটা তৈরি হয় সেলুলোজ দিয়ে, আর ছত্রাকের ক্ষেত্রে তৈরি হয় সেটা ফাঙ্গাল কাইটিন দিয়ে। এবার যদি ক্লোরোফিলটা না থাকে, এমনি তো হতেই পারে তো, যেরকম অ্যাঞ্জিওস্পার্ম যদি হয়, গুপ্তবীজী উদ্ভিদ, তাদের অনেকের ক্ষেত্রেই ক্লোরোফিল নেই। যেমন স্বর্ণলতার ক্লোরোফিল নেই। ক্লোরোফিল নেই বলে কি সেটা অন্য কিছু হয়ে যাবে, ছত্রাক বা কিছু? তাই তো নাকি? তার মানে সেরকম ক্ষেত্রে অ্যালগির ক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই ক্লোরোফিল নাও থাকতে পারে। এবার তুমি এর নাম বললে, কন্ড্রা ক্রিসপাস বললে তো নাকি, খাওয়া হয়। এর একটা ইংরেজি নাম আছে, সেই নামটা কি বলো দেখি? নামটা খুব ইন্টারেস্টিং নাম, এটা হচ্ছে আইরিশ মস। কি বলে? আইরিশ মস। বুঝতে পারলাম। মানে এটা কিন্তু মস নয়, পড়েছিলে তো নাকি? হ্যাঁ, এটা মস নয়, কিন্তু নামটা হচ্ছে আইরিশ মস। এটা বিভিন্ন ভাবে খাওয়া হয়। বেশ। আর একটা ব্যাপার আছে, যেমন ওই যে ডায়াটামাইট বললে, ডায়াটামাইট মেনলি কি কাজে লাগে বলো দেখি? ডায়াটামাইটের ব্যাপারটা বললে তো নাকি? হ্যাঁ, এটা মানে যতটুকু পড়েছিলাম যে ইট ইট টিট তৈরি করতে বা বিভিন্ন মানে মানে বিভিন্ন ধাতব মানে পেন্টিং মানে পেন্টের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। মানে তাপ সহ ইট তৈরি ইত্যাদি হয়, তাই তো? তারপরে পালিশ করতে লাগে। এবার এর খুব গুরুত্বপূর্ণ একটা ব্যবহার হচ্ছে ডিনামাইট তৈরিতে লাগে। মনে পড়ছে, তাই না? এবার ডিনামাইট কে আবিষ্কার করেছিলেন বলো তো?
আলফ্রেড নোবেল, যার নাম আচ্ছা। অনুসারে নোবেল পুরস্কারটি দেওয়া হয়। এবার ডিনামাইট আবিষ্কারের সঙ্গে নোবেল কিভাবে জড়িত বলো দেখি? এই যে ডায়াটোমাইট, এই ডায়াটোমাইটটা নাইট্রোগ্লিসারিনকে অ্যাবজর্ব করে ফেলতে পারে, তাই তো? হুম। নাইট্রোগ্লিসারিন নাইট্রোগ্লিসারিন এমন একটা জিনিস, সেটা তো বিস্ফোরক জিনিস। যখন ডিনামাইটটা তৈরি করা হয় তখন ওই নাইট্রোগ্লিসারিনটা যদি একসঙ্গে মিশে যায় নাইট্রিক অ্যাসিডে গ্লিসারিন, তখন একটা বিস্ফোরণ ঘটে। এবার সেটা যাতে না হয় সেই জন্য এখানে ডায়াটোমাইটটা ব্যবহার করা হয়। এবার নোবেলের আগে, আলফ্রেড নোবেলের আগে তার পরিবারে যতজন আবিষ্কার করার চেষ্টা করেছিলেন এটা ডিনামাইট তৈরি করার, তারা সবাই এইভাবে মারা গেছিলেন। কিন্তু নোবেলের সময় ওই নাইট্রোগ্লিসারিনটা উনি দেখতে পেলেন যে ওই গ্লিসারিনটা ডায়াটোমাইট অ্যাবজর্ব করে ফেলে। এই প্রিন্সিপালটা কাজে লাগিয়ে ডিনামাইটটা আবিষ্কার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা। হুম। তোমার কিছু জিজ্ঞাসা আছে নাকি? এমনিতে অ্যালগিটা কিন্তু খুব সামান্য জিনিস নয়। হয়েছে। ভালো করে পড়বে বইটাগুলো, দেখবে পৃথিবীর সব থেকে বড় গাছটা কিন্তু অ্যালগি। ম্যাক্রোসিস্টিস পাইরিফেরা বলে একটা শৈবাল আছে, সেটা সব থেকে, যে রেকর্ডটা আছে, 700 ফিট পর্যন্ত বড় হতে পারে, লম্বা হতে পারে। তার থেকে বড় গাছ আর নেই। আর অ্যালগি আরো বিচিত্র জিনিস, অ্যালগি একমাত্র গ্রুপ যেখানে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক দুটোই আছে। আর হ্যাঁ, হ্যাঁ। প্রোক্যারিওটিক গুলো জানোই, তাই তো নাকি? ছত্রাক বা অ্যানিমেল বা কোথাও এই জিনিসটি নেই। আবার হুম। এই যে নাইট্রোজেন ফিক্সেশনের কথাটা বললে, নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেনের উপর বেস করেই তো জীবজগৎ আছে। নাইট্রোজেন না থাকলে তো মানুষ থাকতো না, কোনো গাছও থাকতো না, কিছুই হুম। থাকতো না, অ্যালগি ফাঞ্জাই কিছুই থাকতো না। এই নাইট্রোজেনটা ফিক্সড করে কিছু প্রোক্যারিওটস, আর এই অ্যালগিতেই সেই প্রোক্যারিওটস গ্রুপটা আছে, আর কিছু ব্যাকটেরিয়াও আছে। ঠিক আছে, তোমাকে আচ্ছা। ধন্যবাদ। হ্যাঁ স্যার, হ্যাঁ, থ্যাংক আমার ভবিষ্যতে একটা আরো ভালো সাজেশন বলবে। ছিল চুমকির কাছে। ও হ্যাঁ, যে আমার একটা সাজেশন ছিল স্যার চুমকিকে। হ্যাঁ, ও যে সোর্স গুলো বললো আলজিন বা এগুলো কিন্তু মানে অ্যালগার সোর্সটা বলেনি, নেমটা। হ্যাঁ, 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 আগার বা এগুলো সোর্সটা দিলে, নামটা দিলে, মানে কোন সোর্সটা থেকে পাচ্ছি এটা ভালো হতো আর কি। হ্যাঁ, এটা পরে এগুলো যখন প্রত্যেকটারই। করতে যাবে, হ্যাঁ, এগুলো অ্যাড করবে আর কি। এমনি অল ওভার ঠিক আছে, আর একটু করতে হবে। হ্যালো, হ্যাঁ, প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, এখানে ইনফরমেটিভ হয়ে গেছে। ফিউচারে হ্যাঁ, খেয়াল হ্যাঁ, রাখবে যে আরো একটু অ্যানালাইটিক করার, হুম, মানে হ্যাঁ, এটা খেলে ভালো, এটা খেলে ভালো করে, এবার কেন ভালো করে হুম। সেই সেই মেকানিজমগুলো একটু তুলে ধরা আর কি, এই আচ্ছা। বিষয়গুলো হ্যাঁ মাথায় রাখবি, ব্যাস। এমনি সুন্দর হয়েছে বেশ। আচ্ছা, স্যারের কাছে আমি নেক্সট প্রেজেন্টার আমাদের সুব্রত প্রধান। হ্যালো। ইন্টারেস্টেড টপিক বায়োলজিক্যাল সায়েন্স দিয়েছে, টাইটেল হচ্ছে দ্য এবিসি মডেল অফ ফ্লোরাল ডেভেলপমেন্ট। সুব্রত প্রধান, ফার্স্ট সেমিস্টার, পিজি স্টুডেন্ট, বিদ্যাসাগর ইউনিভার্সিটি। দেখা যাচ্ছে স্যার? হুম, হুম। হ্যাঁ, তুমি নিজেকে ইন্ট্রোডিউস করে দিয়ে শুরু করো। Good morning, everyone. I am Subroto Pradhan. I completed my B.Sc degree in Botany at Egra Sardar Association College. Now I studied my M.Sc degree at Vidyasagar University at Medinipur. At first, I like to thank our beloved Madam Professor Mamtaj Khatun for gave me this opportunity to participate this webinar. I present a slide presentation on the basis of the ABC model of floral development. Let's begin the introductory of ABC model. ABC model of flower development is a process by which flowering plant produce a pattern of genes expression in their meristem that leads to the appearance of an organ which will make the flower. The ABC model was first developed in Arabidopsis thaliana, which was known as the modulator of the ABC model. That means ABC model represent a branch of gene or the category of the genes that will be responsible for the
formation of a different organ in flower. And next is the Madbox gene. The Madbox is a conservative sequence motif homeotic gene. The genes which contain this motif are called the Madbox gene family. The plural homeotic Madbox gene, which is such as agamose and deficient, participate in the determination of flower organ identity according to the ABC model of flower. This is a uh, this is ABC model represented a branch of gene which also known as the Madbox genes or homeotic gene. Homeotic genes are those genes which also helps the formation of an organ in an organism as well as plant organ. Next is the function of Madbox gene. In plant, Madbox genes are involved in controlling all major aspects of development, which include male and female gametophyte development, embryo and seed development, root, flower, and fruit development. But here we see how to Madbox genes are helped in the formation of flower as well as the flower part. Next is the floral development. The development of flower organ due to expression of some genes. These genes are organ specific, so their expression leads to development of different organ like sepal, petal, carpel, and stamen. Floral identity gene. There are 5 floral identity genes. Epitala 1, that is known as AP1. Epitala 2 is shortly known AP2. Epitala 3, AP3. Pistillata, which is known as PI, and agamos, which is known AG. Here AP1, and that is epitala 1, and AP2, that is epitala 2, each known as class A genes. AP3 and pistillata, which is known as class B genes, and agamos, that is AG, which is solely known as class C genes. Next, move on to the next slide. For understanding the ABC model of a flower, at first we understood the anatomy of a flower. I will try to explain the anatomy of flower. Let's here the it is a flower anatomy is consist of four part, that is sepal, petal, carpel, and stamen. This is the outer green portion, which is known as sepal, and these are collectively called as the calyx. Then this yellow portion or the second of second whole of the flower, which known as the petal, or and is collectively called as the petal. Next one is the third hole, or that is stamen, which is divided into 2 parts. That is, one is stamen and another is anther, which is also helps in the reproduction of an of plant. That is also act as male gametophyte. The next one is the inner wall is the carpel, which is known as the pistil. In the right part of the slide, I will try to show. I will try to present a diagrammatic representation of flower anatomy. The outer portion is sepal, and and second hole is known as petal, then stamen, then carpel. These 4 hole formation are controlled by 5 homeotic genes. We discussed in earlier slide: AP1, AP2, AP3, PI, and agamos. Next, move on to the next slide. Now we will discuss the ABC model of flower. Here ABC model explains that how these 5 homeotic genes are specifying the organ of a flower. Note, class A is mutually antagonist with class C. So A and C class gene are antagonist each other.
if A class gene get mutated, then that place of that class C gene will get expressed and vice versa. Uh, this is a diagrammatic representation of model of flower. That is the outer hole. This is sepal, which will formed by the expression of class A gene. Then the petal is the second hole of a flower, which will form due to presence of class B and class C gene. Third one, that is stamen, which was expressed or formed by the presence of class B gene and C gene. And last one is the innermost hole, that is carpel, which is formed in the expression of class C gene. This is another diagrammatic representation of ABC model flower. Here class A gene, here include AP1 and AP2. We will discuss in earlier slide, which is also act as the formation of sepal. And next one is the petal. Petal is formed due to presence of A as well as B. That means A and B class gene will get responsible for petal formation. Here AP2, AP3 and pistillata, both here three genes are act as the formation of petal. Then stamen, which was formed due to presence of AP3, pistillata and agamous. Last one is the carpel, which is formed due to solely formed in the presence of agamous gene. And this is the ABC model of flower and the mutation can. Here we will try to explain how the if one gene get one class get mutated, or even one more than one class gene, that is two class gene get mutated, then what will be changed in the flower, or what happen in an flower organ in the so let's present here in the middle portion of the slide. I have tried to explain it is the normal type, that is wall type flower figure, that is here class A gene responsible for sepal formation, class A and B together responsible for petal formation, class B and C together stomach formation, and lastly class C gene, which is solely responsible for carpel formation. Here if one gene get mutated, one class gene get mutated, or more than one class gene get mutated, then what will be changing the flower? Let's see. Here the left hand side of the slide, I here class A gene, class A gene get mutated. Here in the place of class A sepal formation, here instead of A gene, class C genes is generally present. So here not seen in the sepal formation, and here also seen the carpel formation. Then next in the place of class B A, here in class A, here C class gene will get expressed because A and C gene will antagonize each other. Then B plus 3 it is same type of wild type flower. Stamen is formed, and last one is carpel, which is formation by class C gene formation.
So if A class gene got mutated, then there will be no sepal formation. Next is if class B is mutated. Class A gene responsible for sepal formation like wall type flower. Here due to absence of class B gene, here petal formation formation it does not occur. A forms sepal and C forms carpel. Last one is carpel, also responsible for also expressed by the presence of class C gene. So if B class gene got mutated, then there will be no stamen and carpel formation. Last one is the if class C gene get mutated, when sepal is formed by the each natural type like wall type flower. A plus A and B class gene helps formation of petal, and here the place of C A class gene will replace. So here stamen formation it does not seen. Here petal formation are seen. And last one is in the presence of in the place of carp we seen sepal because here C class gene mutated, so there will be no carpel formation. So if C class gene got mutated, then there will be no stamen and carpel formation. This is the another diagrammatic representation of this ABC model. And the first row of the first row is the phenotypic view of the Arabidopsis thaliana plant, and the second row is the floral diagrammatic representation of ABC model. And last one is the I discussed earlier. This is the first is the wall type flower, and here and B figure is the when class A gene a class A gene get mutated, then there will be this like flower is formed. Then when class C gene formed, class C gene mutated, then there will be this like flower organ are produced. When agamo class when class C gene get mutated, then there will be then there will be this like flower are shown. And the last one is the here all 5 homeotic gene are absent, not absent, here mutated. So here not any flower like structure are seen. Here a pseudo flower are seen. If all 5 homeotic gene get mutated, then the pseudo flower development occurs, that is green leaf like structure. Conclusion: ABC class of gene act alone with or with combination of specify the 4 types of floral organ. The ABC genes are sufficient to convert vegetative medicine to floral medicine, and finally flower are generated. The ABC model is applicable to all flowering plant.